হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের বিষয়টা হলো, কোনো মৃত ব্যক্তি শুধুমাত্র কন্যা সন্তান আছে, তার রেখে যাওয়া সম্পত্তি কন্যা সন্তানদের মধ্যে কিভাবে বন্টন করা হবে। শুধুমাত্র কন্যা সন্তান আছে আর স্ত্রী আছে, এই জন্য আমরা একটা সরকারি ওয়েবসাইটের সহযোগিতা আমরা নিতে পারি। কোনো মৃত ব্যক্তি স্ত্রী রেখে গেল, কন্যা যদি একজন রাখে তাহলে স্ত্রী পাবে 8/1 আর কন্যা পাবে একজন হলে অর্ধেক অংশ। তা আমরা এর আগে বিধিটা পড়েছি, জাবিউল ফুরুজ এর মধ্যে কতজন হয়, পুরুষ কতজন, মহিলা কতজন। তো এখানে যেহেতু স্ত্রী এবং কন্যা, এই যে স্ত্রী এবং কন্যা, এরা জাবিউল ফুরুজের মধ্যে পড়ে, যাদের অংশ পবিত্র কোরআনে নির্ধারণ করে দেওয়া আছে। যেমন স্ত্রী পাবে 8/1 যদি সন্তান থাকে, যেহেতু এখানে মেয়ে আছে এই জন্য 8/1 পাবে। আর কন্যা সন্তান হাফ অংশ পাবে, পুরো সম্পত্তির অর্ধেক পাবে যদি কোনো পুত্র না থাকে। তাহলে এখানে কন্যা সন্তান একজন, স্ত্রী একজন, এই বিধিটা আমরা এখান থেকে কালেক্ট করব। নিচে এখানে দেখুন সম্পত্তি বন্টনের প্রক্রিয়া। প্রথমে জাবিউল ফুরুজদের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে কন্যা এবং স্ত্রী দুইজনই হচ্ছে জাবিউল ফুরুজ। তাহলে প্রথমে তাদের মধ্যে এই যে জাবিউল ফুরুজ, কন্যা এবং স্ত্রী, তাহলে এদের মধ্যে সম্পত্তি প্রথমে বন্টন করে দিতে হবে। অতঃপর যা থাকে বাকি সম্পত্তি আসাবাদের মধ্যে বন্টন করতে হবে। আসাবা মানে হচ্ছে অবশিষ্ট ভোগী, অর্থাৎ নির্ধারিত অংশ দেওয়ার পরে যা থাকবে তা পাবে আসাবা বা অবশিষ্ট ভোগীরা। অবশিষ্ট ভোগীর মধ্যে প্রথম শ্রেণী কারা? প্রথম শ্রেণী পুত্র, কন্যা, পুত্রের পুত্র, পুত্রের কন্যা। প্রথম শ্রেণী থাকলে দ্বিতীয় শ্রেণী পাবে না, এরকমই এটা নিয়ম। দ্বিতীয় শ্রেণীতে পিতা থাকবে, দাদা থাকবে। তৃতীয় শ্রেণীতে সহোদর ভাই, সহোদর বোন, এগুলো সৎ ভাই, সৎ বোন, সহোদর ভাইয়ের পুত্র। চতুর্থ হচ্ছে চাচা, চাচা বহিমাত্রায় চাচাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের পুত্র, এভাবে নিচের দিকে। এখন আমরা দেখব এই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের, অর্থাৎ এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রজেক্টের একটা অংশ। এটা উত্তরাধিকার ক্যালকুলেটর, এখানে একটা অপশন আছে এই ওয়েবসাইটে। এটা আমরা প্রেস করলেই আমরা এই ইন্টারফেসটা পেয়ে যাব, uttaraadhikar.bangla নামে। তাহলে মৃত ব্যক্তি যদি একজন স্ত্রী রেখে যায়, কন্যা সন্তান রেখে যায়, সম্পত্তি যদি 100% হয়, তাহলে আমি বলেছিলাম কন্যা সন্তান পাবে সমস্ত সম্পত্তির অর্ধেক। তো এখানে ফলাফলে দেখি, প্রেস করি, এই যে এখানে স্ত্রী 8/1 পাওয়ার পরে
বাকি সম্পূর্ণ কন্যা সন্তান পেয়েছে। এখানে অর্ধেকেরও বেশি পেয়েছে, কারণ এখানে এই নিচের কোনো অংশতে আমরা ক্লিক করে নেই। অর্থাৎ ধরে নিলাম মৃত ব্যক্তির শুধু স্ত্রী আছে একজন, কন্যা সন্তান একজন আছে, আর কেউ নেই। দাদা, পুত্র, পিতা, দাদি, নানি, চাচা, চাচাতো ভাই বা চাচাতো ভাইয়ের পুত্র, সৎ ভাই, কেউ নেই। ধরে নিলাম কেউ নেই। যদি কেউ না থাকে এই ক্ষেত্রে বন্টনটা এভাবে হবে। নির্ধারিত অংশ স্ত্রী নেওয়ার পরে যা থাকবে, অর্থাৎ স্ত্রী 8/1 কন্যা পুরো সম্পত্তির অর্ধেক নেওয়ার পরে যা বাকি থাকবে সেই অবশিষ্ট অংশটাও কন্যা পাবে। অর্থাৎ এখানে কন্যাও অবশিষ্ট ভোগী হিসেবে পাবে। অর্থাৎ কন্যা এখানে জবিউল ফুরুজ এবং আসাবা দুই হিসেবে পাবে। এই যে কন্যা 2/1 পাবে যখন একমাত্র কন্যা থাকে, পুত্র না থাকে। এখানে যদি কন্যা একাধিক হয় বা 3 জন হয় আর কেউ যদি না থাকে, তাহলে 3/2 পাবে। ফলাফলে প্রেস করলাম, প্রথম কন্যা, দ্বিতীয় কন্যা, তৃতীয় কন্যা এভাবে পাবে। আর এই যে 3/2 পাবে কন্যা যদি 2 বা ততোধিক থাকে, পুত্র যদি না থাকে। এবার কন্যা এর সাথে আমাদের সমাজে ম্যাক্সিমামই দেখা যায় যে কোনো ব্যক্তি মারা গেলে স্ত্রী একাধিক কন্যা রেখে যায়, আর আসাবা হিসেবে কেউ না কেউ থাকে। পিতা থাকতে পারে। আচ্ছা, পিতা থাকলে পিতা কত অংশ পায় দেখি। পিতা 20.5% পেল। পিতা যদি না থাকে, যদি দাদা থাকে, তাহলে কি হয়? দাদা 20.5% পেল, অর্থাৎ পিতার পরিবর্তে দাদা পাবে। দাদা না থাকলে পিতাও নাই, দাদাও নাই, তো তার পরবর্তীতে কে থাকতে পারে? সহোদর ভাই থাকতে পারে। সহোদর ভাই থাকলে এই যে পিতার পরিবর্তে আপন ভাই পাবে। ধরুন সহোদর ভাইও নেই, এই 20.5% পিতার পরিবর্তে সহোদর ভাই পেল। ধরি সহোদর ভাইও নেই, সৎ ভাই আছে বৈমাত্রের, মা ভিন্ন কিন্তু পিতা এক। সৎ ভাই কত পাবে? দেখুন সেই একই ব্যাপার, সৎ ভাই বৈমাত্রের, যেখানে মা ভিন্ন কিন্তু পিতা এক। সৎ ভাইও ওই বাপের পরিবর্তে সেই অংশটাই পেয়ে যাবে। এবার ধরুন সহোদর ভাইও নেই, আপন ভাইও নাই, সৎ ভাইও নেই। এবার পরবর্তী শ্রেণীতে যাই, চাচা। তাহলে চাচাও সেই 20.5% মালিক হয়ে যায়, চাচা যদি একজন হয়। চাচাও যদি না থাকে, এভাবে নিচের দিকে চাচা তো ভাই থাকতে পারে একজন, একাধিক হলে আনুপাতিক হারে বন্টন হয়ে যাবে। চাচাতো ভাই 2 জন দিলাম। দেখুন এখানে চাচাতো ভাই 1, চাচাতো ভাই 2, 10.5, 10.5, 10.5 হলো 20.5,
20.20% হয়ে গেল। তাহলে দেখুন এইভাবে পরপর নিচের দিকে যেতে থাকবে। চাচাতো ভাইও যদি না থাকে, চাচাতো ভাইয়ের পুত্র, চাচাতো ভাইয়ের পুত্র একজনই দিলাম, সেই 20.5%। তাহলে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আসাবা হিসেবে একজনের পরিবর্তে আরেকজন, এক শ্রেণীর পরিবর্তে আরেক শ্রেণী সবসময় পেয়ে থাকে। চাচাতো ভাইয়ের পুত্র যদি না থাকে, চাচাতো ভাইয়ের পুত্রের পুত্র এভাবে তার কাছে চলে যাবে। দেখুন ঠিক চাচাতো ভাইয়ের পুত্রের পুত্র পেয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে অবশিষ্ট অংশটা মৃত ব্যক্তির পিতা পেয়ে থাকে, পিতা না থাকলে দাদা পেয়ে থাকবে, দাদা না থাকলে ভাই পাবে, আপন ভাই না থাকলে সৎ ভাই পাবে, সৎ ভাই না থাকলে চাচা পাবে, চাচা না থাকলে চাচাতো ভাই পাবে, চাচাতো ভাই না থাকলে চাচাতো ভাইয়ের পুত্র পাবে, চাচাতো ভাইয়ের পুত্র না থাকলে চাচাতো ভাইয়ের পুত্রের পুত্র পাবে। এভাবে আসাবা এক শ্রেণীর পরিবর্তে আরেক শ্রেণী পেয়ে যাবে। তো এখানে আমাদের মূল বিষয় ছিল যে কন্যা সন্তান কিভাবে সম্পত্তি পাবে। কন্যা সন্তান যদি আসাবা না থাকে তাহলে কন্যা সন্তান এক ধরনের পাবে, আসাবা থাকলে এক ধরনের পাবে, না থাকলে আরেকজনের পাবে। তাহলে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আমরা কন্যা সন্তানদের সম্পত্তি সহজেই আমরা হিসাব করতে পারবো। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের বিষয়টা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।